বন্ধুরা, আজকের খবরে আপনাদের স্বাগত। 15ই জুলাইয়ের বাছাই করা 6টি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের বুলেটিনে থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বৈঠক, যেখানে তিনি ভিন রাজ্যের 1.5 কোটি মানুষের বাংলায় বসবাস নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। এরপর আমরা যাব আন্তর্জাতিক ক্ষেত্রে, যেখানে বহু বছর পর চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন মোড়। ভারতের পাশে দাঁড়িয়ে চীন, বাংলাদেশ ও পাকিস্তানকে ধাক্কা দিয়েছে নেপাল, জানিয়েছে নতুন সার্ক তারা মানছে না। বিজেপির অন্দরে ফের সক্রিয় হচ্ছেন দিলীপ ঘোষ। তার ম্যায় হুনা মন্তব্য এবং প্রধানমন্ত্রীর সভায় ডাক পাওয়া নিয়ে থাকছে বিশেষ খবর। তবে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি রয়েছে একেবারে শেষে। দীঘার জগন্নাথ মন্দিরের ধ্বজ বজ্রপাতে পুড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। এর আসল তাৎপর্য কী জানতে চোখ রাখুন শেষ পর্যন্ত। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বুলেটিন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ভিন রাজ্যের 1.5 কোটি মানুষ থাকেন বাংলায়। মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মমতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের মন্ত্রীদের বেশ কিছু নির্দেশ দিয়েছেন। বৈঠকের মূল বিষয় ছিল রাজ্যে বসবাসকারী অন্যান্য রাজ্যের মানুষের সুরক্ষা এবং অধিকার নিশ্চিত করা। মুখ্যমন্ত্রী বৈঠকে উল্লেখ করেন, এই মুহূর্তে প্রায় 1.5 কোটি মানুষ পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে থেকে এসে এখানে বসবাস করেন এবং বিভিন্ন ক্ষেত্রে কর্মরত রয়েছেন। TV9 বাংলার একটি প্রতিবেদনে এই বৈঠকের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্ধৃত করে বলা হয়েছে, তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে রাজ্যের বাইরে থেকে আসা এই বিপুল সংখ্যক মানুষের যেন কোনো প্রকার অসুবিধা না হয়। তাদের নিরাপত্তা, কাজের পরিবেশ এবং অন্যান্য সুযোগ সুবিধা যাতে বজায় থাকে সেদিকে নজর রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, পশ্চিমবঙ্গ বরাবরই সম্প্রীতির রাজ্য এবং এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই শান্তিতে বসবাস করেন। তিনি চান এই ঐতিহ্য যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। তাহলে প্রশ্ন উঠছে, হঠাৎ কেন মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে মন্ত্রীদের এত কড়া নির্দেশ দিতে হলো? এর পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে অন্য রাজ্যে বসবাসকারী বাঙালি শ্রমিকদের প্রসঙ্গও তোলেন। তিনি অভিযোগ করেন, বিজেপি শাসিত কিছু রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অন্যায় অত্যাচার করা হচ্ছে এবং তাদের বাংলাদেশি বলে দেগে দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনা যাতে পশ্চিমবঙ্গে না ঘটে সেই বিষয়ে তিনি সকল মন্ত্রীকে সতর্ক থাকার নির্দেশ দেন। বহু বছর পর মুখোমুখি। চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ বিদেশমন্ত্রী জয়শঙ্করের। দীর্ঘ 6 বছর পর অবশেষে চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বেইজিংয়ে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ এসসিওর বিদেশমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। তাহলে এই সাক্ষাতের মূল উদ্দেশ্য কী ছিল? কলকাতা টিভির একটি প্রতিবেদনে এই সাক্ষাতের খবরটি বিস্তারিতভাবে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, দুই দেশের শীর্ষস্থানীয় এই কূটনীতিকদের মধ্যে ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সীমান্ত পরিস্থিতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে বলে জানা গেছে। তাহলে কি বরফ গলতে শুরু করেছে ভারত ও চীনের মধ্যে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। এই সাক্ষাৎকালে বিদেশমন্ত্রী জয়শঙ্কর চীনের প্রেসিডেন্টকে সাম্প্রতিক দ্বিপাক্ষিক সম্পর্কগুলির অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। দীর্ঘদিন পর এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ায় আন্তর্জাতিক মহলেও এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই বৈঠকের ফলস্বরূপ দুই দেশের সম্পর্ক কোন নতুন দিকে মোড় নেয় তা দেখার জন্য সকলেই অপেক্ষা করছেন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের পরবর্তী আপডেট। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর আপনার চোখ এড়িয়ে না যায়। চীন, বাংলাদেশ ও পাকিস্তানকে ধাক্কা। ভারতের পাশে নেপাল জানালো, নতুন সার্ক মানি না। সম্প্রতি একটি বড় খবর সামনে এসেছে, যেখানে দাবি করা হচ্ছে নেপাল নাকি ভারতকেই সমর্থন করেছে এবং চীন, বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে তৈরি হতে চলা একটি নতুন সার্ককে মান্যতা দিতে অস্বীকার করেছে। এই খবরটি ইতিমধ্যেই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। বার্তা2day.in এর একটি প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে,
নেপাল যে বর্তমানে সার্কের চেয়ার এবং সার্ক সচিবালয়ের হোস্ট কান্ট্রি, চীন ও পাকিস্তানের ভারতবিহীন নতুন একটি আঞ্চলিক জোট গঠনের উদ্যোগে খুব একটা আগ্রহী নয়। কাঠমান্ডু চাইছে ভারতসহ পূর্ণাঙ্গ অংশগ্রহণের মাধ্যমে সার্ক আবার আগের মতো সক্রিয় হয়ে উঠুক। তবে প্রতিবেদনে সরাসরি এমন কোনো দ্ব্যর্থহীন ঘোষণার কথা বলা হয়নি, যেখানে নেপাল স্পষ্টভাবে জানিয়েছে যে তারা নতুন সার্ক মানবে না এবং তারা ভারতের পক্ষ নিয়েছে। কিন্তু বিভিন্ন কূটনৈতিক সূত্রের খবর অনুযায়ী নেপালের এই অবস্থানে ভারত কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। অন্যদিকে চীন, পাকিস্তান ও বাংলাদেশ একটি নতুন আঞ্চলিক জোট গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা করছে, যা সার্কের বিকল্প হতে পারে। এই জোটের লক্ষ্য আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা। এখন দেখার বিষয় নেপালের এই অবস্থান শেষ পর্যন্ত রিজিওনাল ডায়নামিক্সে কে কোন দিকে নিয়ে যায়। আপনার কি মনে হয় সার্কের ভবিষ্যৎ কি সত্যি সংকটের মুখে? কমেন্ট করে জানান এবং এই খবরটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। চলুন তাহলে পরবর্তী খবরে। मैं हूं না দূরত্ব ঘুঁচিয়ে ফর্মে দিলীপ বললেন, কারো সার্টিফিকেট চাইনি। বিজেপির বর্ষিয়ান নেতা দিলীপ ঘোষ কি আবার স্বমহিমায় ফিরছেন? সম্প্রতি তাকে বেশ সক্রিয় দেখা যাচ্ছে এবং তার কিছু মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শোনা যাচ্ছে তিনি নাকি বলেছেন मैं हूं না। একই সঙ্গে তিনি এও বলেছেন যে তিনি কারোর সার্টিফিকেট চাননি। তাহলে কি দলের অন্দরে তার গুরুত্ব আবার বাড়ছে? TV9 বাংলার একটি প্রতিবেদনে দিলীপ ঘোষের এই মন্তব্য এবং তার সাম্প্রতিক কার্যকলাপ তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, দিলীপ দীর্ঘদিন ধরে কিছুটা দূরত্ব তৈরি হওয়ার পর দিলীপ ঘোষকে ফের দলের বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে। তার এই मैं हूं না মন্তব্য যেন তারই ইঙ্গিত দেয়। তাহলে কি তিনি দলের পুরনো ভূমিকায় আবার ফিরতে চলেছেন? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। দিলীপ ঘোষ আরও বলেছেন, তিনি কারোর সার্টিফিকেট চাননি। এই মন্তব্যের মাধ্যমে তিনি সম্ভবত দলের মধ্যে তার অবস্থান নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন তাদের দিকেই ইঙ্গিত করেছেন। তবে তিনি কার সার্টিফিকেট চাননি তা স্পষ্ট করেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপ ঘোষের এই মন্তব্য এবং তার সক্রিয়তা আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এই বিষয়ে আপনার মতামত কি? আমাদের কমেন্ট সেকশানে জানান এবং খবরটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। চলুন তাহলে পরবর্তী খবরে। মোদির সভায় ডাক পেলেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপিতে কি সমীকরণ বদলের ইঙ্গিত? বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। এই ঘটনা রাজ্য বিজেপির অন্দরে সমীকরণ বদলের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে কিছুটা দূরে থাকার পর ফের প্রথম সারিতে দেখা যেতে পারে দিলীপ ঘোষকে, এমন সম্ভাবনা তৈরি হয়েছে। এক ঝলকের একটি প্রতিবেদনে এই খবরটি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী 18 জুলাই দুর্গাপুরে একটি জনসভা করার কথা রয়েছে। সেই সভায় দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলের পুরনো এবং প্রভাবশালী নেতাকে প্রধানমন্ত্রীর সভায় ডাক পাওয়ায় দলের কর্মী সমর্থকদের মধ্যে নতুন করে উৎসাহ দেখা দিয়েছে। অনেকের মতে রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর দলের পুরনো নেতাদের একত্রিত করার চেষ্টা চলছে। দিলীপ ঘোষের মতো অভিজ্ঞ নেতাকে প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ জানানো সেই প্রচেষ্টারই অংশ হতে পারে। তাহলে কি রাজ্য বিজেপিতে আবার পুরনো দিনের মতো দিলীপ ঘোষের দাপট দেখা যাবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। চলুন তাহলে পরবর্তী খবরে। দীঘার জগন্নাথ মন্দিরের ধ্বজ পুড়ে যাওয়ায় উদ্বিগ্ন শুভেন্দু অধিকারী বললেন, লক্ষণ ভালো নয়। দীঘার জগন্নাথ মন্দিরের ধ্বজ বজ্রপাতে পুড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই ঘটনাকে লক্ষণ ভালো নয় বলে অভিহিত করেছেন। লেটেস্ট লির একটি প্রতিবেদনে এই খবরটি প্রকাশিত হয়েছে, যেখানে শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলের একটি পোস্টের উল্লেখ করা হয়েছে। পোস্টে তিনি দীঘার জগন্নাথ মন্দিরের ধ্বজ পুড়ে যাওয়ার ছবি শেয়ার করে লিখেছেন, দীঘার জগন্নাথ মন্দিরের ধ্বজ বজ্রপাতে ভস্মীভূত, লক্ষণ ভালো নয়। জগন্নাথ মন্দিরের ধ্বজ একটি পবিত্র প্রতীক হিসেবে বিবেচিত হয় এবং প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এটি পরিবর্তন করা হয়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী ধ্বজ ছিঁড়ে গেলে বা পুড়ে গেলে তা অশুভ লক্ষণ। তাহলে কি শুভেন্দু অধিকারীও সেই বিশ্বাস থেকেই এই মন্তব্য করেছেন? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান।